ওকে 1 2 3 আসসালামু আলাইকুম। আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। লেটস টক পজিটিভ আজকের এই আড্ডা অনুষ্ঠান করোনাকালীন আমাদের আজকের বিষয় বর্তমান করোনা পরিস্থিতি এবং আমাদের সামাজিক দায়িত্ব। আমাদের সাথে আজকে স্টুডিওতে সংযুক্ত হবেন ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্ট ক্লাব নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ। আমি সর্বপ্রথম বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য অধ্যাপক ডক্টর দিদারুল আলম, যিনি ডুয়েস ক্লাব নারায়ণগঞ্জের প্রেসিডেন্ট। যথাপি উনি বিশিষ্ট শিক্ষাবিদ এবং উনি ভাইস চ্যান্সেলর নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগতম আজকের আমাদের অনুষ্ঠানে। আপনি সম্পৃক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই পর্বে আমাদের সাথে সংযুক্ত হবেন আমাদের ডুয়েস ক্লাব নারায়ণগঞ্জের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, যিনি স্বত্বাধিকারী মা প্রকাশনী জনাব রতন চন্দ্র কর্মকার। সংযুক্ত হচ্ছেন রতন চন্দ্র কর্মকার। আপনাকেও স্বাগতম। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমরা পরে আপনাদের কথা শুনবো। আমি এ পর্যায়ে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন আমাদের সাথে জনাব কাজী মোস্তাফিজুর রহমান পলাশ, যিনি বিশিষ্ট ব্যাংকার এবং উনি ডুয়েস ক্লাব নারায়ণগঞ্জের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মোস্তাফিজুর রহমান পলাশ, আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের লেটস টক পজিটিভ অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। আমি এই পর্যায়ে আমাদের সাথে সংযুক্ত হবেন জনাব কাজী জাহিদুল ইসলাম, যিনি একজন রোটারিয়ান, সাথে অনেকগুলি উপাধি যার আছে। কাজী জাহিদুল ইসলাম তিনিও ডুয়েস ক্লাব নারায়ণগঞ্জের যুগ্ম সম্পাদক এবং উনি সামাজিক অনেকগুলি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। জনাব কাজী জাহিদুল ইসলাম। আমাদের সাথে স্টুডিওতে এখন সংযুক্ত হচ্ছেন আরেকজন বিশিষ্ট নারী উদ্যোক্তা এবং যিনি ডুয়েস ক্লাব নারায়ণগঞ্জের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সাতাজ মুনমুন। আমি সাতাজ মুনমুনকে স্টুডিওতে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাকে স্বাগতম আমাদের পাওয়ার নিউজ বিডি 24 এর আজকের এই লাইভ অনুষ্ঠানে। আমি এখন মূল পর্বে চলে যাব। আপনারা জানেন এই অনুষ্ঠানটির আয়োজক লাইভ আমাদের পাওয়ার নিউজ বিডি 24 এবং এর সম্পাদক হলেন তারেক আহমেদ খান। আজকের আমাদের আলোচনার বিষয় বর্তমান করোনা পরিস্থিতি। বিশ্ব যখন একটি ভয়াবহ পরিস্থিতিতে সারা বিশ্বের মানুষ যেমন হিমশিম খাচ্ছে, বাংলাদেশও তার বাইরে না। আপনারা জানেন প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। প্রতিদিনই আমরা আমাদের অনেক প্রিয় লোকজনকে হারাচ্ছি, অনেক কাছের লোকজনকে হারাচ্ছি। এই পরিস্থিতিতে আমাদের যে সামাজিক দায়িত্ব, আমরা কি করব, কি করলে এই মহামারী থেকে আমরা মুক্ত পাবো, আজকের আলোচনায় আমরা সেই বিষয়গুলো আমরা নিয়ে আসবো। আমি পটভূমিতে প্রথমেই জনাব কাজী জাহিদুল ইসলামকে, যেহেতু আজকে আমাদের সাথে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের সাথে সম্পৃক্ত আছেন নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর দিদারুল ইসলাম। ওনার কাছ থেকে আমরা বিশেষজ্ঞ মতামত শুনবো। উনি একজন যথারীতি একজন শিক্ষাবিদ, উনি সমাজের অনেক বিষয়ে কাজ করে যাচ্ছেন। আমি জনাব কাজী জাহিদুল ইসলামকে আজকে বিষয়ে পটভূমিতে সর্বপ্রথম করোনা পরিস্থিতি এবং আমাদের দায়িত্ব নিয়ে বক্তব্য আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কাজী জাহিদুল ইসলাম। ধন্যবাদ। কাজী জাহিদুল ইসলাম, সঞ্চালক আপনি শুনতে পাচ্ছি? আসলে করোনা তো আর শুধু বাংলাদেশের বিষয় নয়, এটা আসলে একটা বৈশ্বিক দুর্যোগ। আমরা বিশ্বের অন্যান্য দেশের মতোই একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। আসলে এই বিষয়ে আমরা সব আতঙ্কগ্রস্ত বটে। আমরা জানি না এটা শুরুও, আমরা জানি না কিভাবে হলো, এটা শেষ হবে এটাও আমাদের জানার বাইরে। তবে আমি একটি জিনিস খুবই আমার মাঝে মাঝে নিজেই অবাক হই যে আমরা গত 2.5 মাস বা প্রায় 3 মাস হতে চললো আমরা এটাকে এই করোনার সাথে বসবাস করে চলেছি। এটাও আমার কাছে অবাক লাগে। আমরা কিভাবে আমরা কখনো ভাবিনি আমাদের এই সময়কাল আমরা অতিক্রম করব। আরো কতকাল সময় আমাদের অপেক্ষা করতে, সেটাও আমাদের অনুমানের বাইরে। তো আমি মনে করি যে আমাদের এই অবস্থাটা চলতে থাকলে আমাদের জন্য সামনে ভবিষ্যৎ কি হবে এই বিষয়গুলো আসলে ভাবনার মধ্যে যুক্ত হয়েছে আমাদের নিঃসন্দেহে। তবে এটা তো আসলে একটা সামাজিক ভাবে যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, আপনারা জানেন যে ইতিমধ্যেই এই বিষয়গুলি
দুভাবেই আলোচিত হয়েছে। ঘরে থাকুন এই স্লোগান আমরা শুরু থেকে দেখে আসছি। তবে আমি নীতিগতভাবেই মনে করি যে ঘরে তো থাকবে তারাই যাদের ঘর আছে, যাদের ঘর নাই তারা ঘরে থাকবে কি করে। তা আমাদের দেশের একটা ব্যাপক জনগোষ্ঠী কিন্তু এখনো গৃহহীন। তো যে কারণে আমি যেটা সবসময় স্বভাবসুলভভাবে বলি যে গৃহহীনদের গৃহ নিশ্চিত না করতে পারলে তো আর আমরা তাদেরকে ঘরে থাকার স্লোগানে আবদ্ধ করতে পারবো না। তো এখন আমাদের যে সামাজিক সচেতনতা, এটা কিন্তু একটা বহুলাংশে একটা আমাদের মিডল ক্লাস পর্যন্ত অলমোস্ট এটা আমরা রিচ করতে পেরেছি এই সচেতনতা। যার প্রমাণ দেখেন আপনারা ইতিমধ্যেই আমাদের এই বিপণী বিতানগুলো খোলার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু আমাদের সচেতনতার কারণে বিপণী বিতান কর্তৃপক্ষ কিন্তু এটা বন্ধের ঘোষণা দিতে বাধ্য হয়েছে। কারণ কি, আমাদের মতো লেভেল পর্যন্ত, এই মধ্যবিত্ত লেভেল পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে সচেতনতা অলমোস্ট তৈরি হয়েছে। কিন্তু এই ব্যাপক সচেতনতা কিন্তু আমাদের রুট লেভেলে নিয়ে যেতে হবে। এটা কি করে সম্ভব? আমাদের একটা ব্যাপক জনগোষ্ঠী, অশিক্ষিত জনগোষ্ঠী, তারপর দরিদ্র জনগোষ্ঠী, তাদেরকে সচেতন করা কিভাবে? কারণ এটা সচেতনতার বিকল্প নাই। এখন পর্যন্ত এই করোনার সাথে বসবাস করতে হলে কিন্তু আমাদের এইভাবেই বেঁচে থাকতে হবে, এই সামাজিক দূরত্ব মেনটেন করে বেঁচে থাকতে হবে। আমি আপনি হয়তো বা বাসা থেকে বের না হলে থাকতে পারছি, কিন্তু যাদের নিম্ন আয়ের লোকেরা কিন্তু তাদের বাসা থেকে বের না হয়ে পারছে না। সুতরাং এটা আসলে আমাদের রাষ্ট্রীয় ভাবেও সরকারি ভাবেও ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে, এবং আমাদের চলমান যেসব প্রক্রিয়া রয়েছে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ রয়েছে, অনেক কার্যক্রম হচ্ছে। কিন্তু আমি মনে করি একটা দীর্ঘমেয়াদী ভাবনা কাজী জাহিদুল ইসলাম বারবার বাইরে যেতে না। কাজী জাহিদুল ইসলাম, হ্যালো। আমার মনে হয় আমরা কাজী জাহিদ উনি যে আমাদের সাথে জাহিদের নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, এনিওয়ে, হ্যাঁ দুঃখিত, মানে নেটওয়ার্ক বলছিলাম যে আসলে এই ভাবনাগুলো তো আমাদের সবারই। তবে আমাদের কিন্তু আসলে এই ভাবনার মধ্যে জেনারেলি যে ট্রেন্ড চলছে, এখন এই জেনারেলি ট্রেন্ডের বাইরেও কিন্তু আমাদের অনেক ভাবনা রয়েছে। আমরাও নীতিগতভাবে আমাদের ডুএস ক্লাব, আপনারা জানেন আমাদের ক্লাবটি গড়ে উঠেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্রছাত্রীদের সমন্বয়ে। আমাদের ভাবনা কিন্তু গতানুগতিক ভাবনার বাইরে আমরা চিন্তা করি দেখেন এই যাবৎকালে অনেক টোকেন কার্যক্রম হয়েছে, অনেক কর্মসূচি, অনেক সংগঠন নিয়েছে সামাজিকভাবে। তো আমি চিন্তা করেছি যে করোনা উত্তর যে আরো ক্রাইসিস হবে, দীর্ঘমেয়াদী অনেক কাজ করার সুযোগ রয়েছে। আমরা নীতিগতভাবে মনে করি যে তখন আমাদের আরো অনেক কাজ করতে হবে। কারণ এখন যেভাবে প্রথম দিকে হ্যান্ড স্যানিটাইজার প্রোগ্রাম, তারপর এখন মাঠ পর্যায়ে যেটা চলছে ত্রাণ কার্যক্রম, এগুলি কিন্তু আমার মনে হচ্ছে যে গতানুগতিক কার্যক্রম। এর বাইরেও কিন্তু সুদূর প্রসারী ভাবে দীর্ঘমেয়াদী ভাবে চিন্তা করতে হবে যে আমরা আসলে কি করতে পারি। অনেক লোক কর্মহীন হয়ে যাচ্ছে, অনেক লোক কর্মহীন হবে। সবকিছু মিলিয়ে আমরা মনে করি যে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সমন্বিত এই ক্লাব যাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মতো কিছু কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে পারে, এই হচ্ছে আমাদের প্রাথমিক ভাবনা। ধন্যবাদ কাজী জাহিদুল ইসলাম, আপনি যথার্থই বলেছেন। আপনাদের এই সংগঠনটি, আপনাদের এই ক্লাবটি সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ডক্টর দিরাজুল আলম স্যার কি আমাদের সাথে আছেন নাকি উনি কন্ট্রোল রুম? অধ্যাপক ডক্টর দিরাজুল আলম স্যারকে আমি সংযুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা ডক্টর দিরাজুল স্যার কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমার মনে হয় উনি নেটওয়ার্কের বাইরে আছেন। আমরা চলে যাব রতন চন্দ্র কর্মকার, যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন এবং উনি এই ক্লাবের ফাউন্ডার সেক্রেটারি। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচ্য সূচিতে আমাদের ছিল যে করোনা পরিস্থিতি, করোনা নিয়ে বসবাস, এই পরিস্থিতি কিভাবে আমরা আরো কিভাবে আমাদের সমাজকে, আমাদের যে বিশাল জনগোষ্ঠী, যার কারণে আজকে আপনারা দেখতে পাচ্ছেন দিন দিন আমাদের আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে,
তো এই বিষয়ে করোনা পরিস্থিতি আমাদের দায়িত্ব সম্পৃক্ততার সাথে সাথে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের আক্রান্তের সংখ্যাটি কমে যাবে, বা আমরা আমাদের দায়িত্ববোধ থেকে, আপনারা যেহেতু একটা বিশাল জায়গাতে আপনারা অবস্থান করছেন, আপনি নিজেও একজন সমাজসেবী, সমাজের অনেক দায়িত্ববোধ আপনার মধ্যে আছে। আমি এখন রতন চন্দ্র কর্মকার ওনাকে অনুরোধ জানাবো যে বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের দায়িত্ববোধের কিছু বিষয় আমাদের সাথে আলোচনা করার জন্য আলোচনা করবেন জনাব রতন চন্দ্র কর্মকার। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমাদের দেশের যে করোনা পরিস্থিতি, আমাদের এই 18 কোটি জনগোষ্ঠী, বিশাল জনগোষ্ঠীর একটা বিশাল অংশ থাকে গ্রামে। হ্যাঁ, আমরা শহরে যারা শহর কেন্দ্রিক যারা আছি তারা হয়তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বিধি নীতিমালা বা সরকারি যে স্বাস্থ্যবিধি সেগুলা মেনে চলতে পারবো, কিন্তু যাদের গৃহ আছে কিন্তু লোক সংখ্যার তুলনায় গৃহের সংখ্যা কম, একটি ঘরের মধ্যেই যারা 8-10 জন থাকে, তারা কিভাবে এই সোশ্যাল সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, এটা একটা ভাবার বিষয়। এই ক্ষেত্রে সরকারি বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো দিক নির্দেশনা যদি ভবিষ্যতে আসে, সেটা করোনা মোকাবেলার জন্য কার্যকরী হবে। আর আরেকটা কথা হলো যে করোনা তো এখন প্রায় দীর্ঘ 3 মাস হয়ে গেল। যাদের সামর্থ্য আছে তারা খেয়ে পড়ে বেঁচে আছে, কিন্তু নিম্ন বিত্ত যারা, তাদের তো মনে করেন যে ঘর থেকে বেরোতেই হচ্ছে। শ্রমজীবী যারা, তাদের তো ঘর থেকে বেরোতেই হচ্ছে। তাদেরকে যদি প্রণোদনায় আনা যায় যে 1 মাস 2 মাসের জন্য তাদেরকে বের হতে হবে না, এরকম যদি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা সরকার গ্রহণ করতে পারে, তবে আমার মনে হয় আমাদের দেশটা পুরোপুরি ভাবে করোনা মুক্ত হতে পারে। নতুবা যেভাবে করোনা আক্রান্ত লোকের সংখ্যা বাড়ছে দিন দিন, হ্যাঁ, আমাদের তো সীমাবদ্ধতা আছে। আমাদের করোনা টেস্ট যে ধীর গতি, এতে করে তো আমাদের বুঝাই যাচ্ছে না যে আমাদের জনসংখ্যার কত সংখ্যক আক্রান্ত। তো আমাদের এই করোনা টেস্টের যে সীমাবদ্ধতা, এটা যদি সক্ষমতা আরো বাড়ানো যায়, যদি বিশাল আকারের বিশাল জনগোষ্ঠীর যদি আরো বৃহৎ অংশ এর আওতায় আনা যেত, তাহলে বোঝা যেত যে আমাদের কি পরিমাণ আক্রান্ত, আমরা কিভাবে এই মোকাবেলা করতে পারবো, ভবিষ্যৎ কার্যক্রম কিভাবে কতটা করতে পারবো। বর্তমানে যে সামাজিক দায়বদ্ধতা থেকেই বলছি, মনে করেন সরকারি ত্রাণ সামগ্রীও বিতরণ চলছে, তারপরে এইখানে ব্যক্তিগতভাবে অনেকেই, তারপরে এনজিও গুলিও করছে, কিন্তু সেটা তো কতদিন চলবে? এটা তো দীর্ঘমেয়াদী। আমাদের যদি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত চলে যায় এই করোনা আক্রান্ত কাল, তবে আমরা এই দীর্ঘমেয়াদে কতটা কিভাবে সক্ষম হব? এক্ষেত্রে সরকারের দৃষ্টি দেওয়া উচিত, এবং সরকারও আমাদের যে 64 জেলার মধ্যে জেলা প্রশাসকরা আছেন, স্থানীয় প্রশাসন আছেন, তাদেরকে আরো উঠে পড়ে লাগতে হবে। কেননা যে এইবার এই যে সরকার স্ববিরোধী আচরণ করছে, এই জন্য বলছি, একবার বলছে ঘরে থাকো, আরেকবার বলছে যে যাও, যার যার ট্রান্সপোর্ট নিয়ে যাও। এখন সবাই তো ঈদ করতে দেশে যাচ্ছে, আবার সেই লোকগুলা ঈদ করে কিন্তু পরিবারের সাথে মিলিত হবে। এখন কার করোনা আছে কার করোনা নেই বুঝা দায়। তো যাই হোক, এখন এই পরিস্থিতিকে সামাল দিতে হলে সমন্বিত কার্যক্রম সরকারের গ্রহণ করা উচিত, এবং জেলার মাধ্যমেই এই সমন্বিত কার্যক্রমের আওতায় আনা দরকার। সবাইকে করোনা মুক্ত থাকতে হলে বা সবাইকে করোনা মুক্ত করতে হলে সমন্বিত কার্যক্রম গ্রহণ করতে হবে বলে আমি মনে করি। তো এই ছিল আমার মতামত। সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে, কিন্তু সবার তো ঘর নাই, আর ঘর থাকলেও একই ঘরে আমরা, আমাদের নিম্ন আয়ের লোক যারা, তারা এক ঘরের মধ্যেই আছে, আর তাদেরকে তো ওইভাবে তৃণমূল পর্যায়ে তাদেরকে ওই জ্ঞান দেওয়া সম্ভব হচ্ছে না যে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ রতন চন্দ্র কর্মকার, আপনি যথার্থই বলেছেন যে আমাদের সামাজিক এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা গ্রহণ না করি, আমাদের সিদ্ধান্তের মধ্যে যদি আমাদের দৃঢ়তা না থাকে, তাহলে এই পরিস্থিতি মোকাবেলা করা আমাদের জন্য কষ্টসাধ্য হবে। আমরা আপনার কাছে আবারও আসব। আমরা এখন অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলবো। আমাদের সাথে সংযুক্ত আছেন কাজী মোস্তাফিজুর রহমান পলাশ। উনি একজন বিশিষ্ট ব্যাংকার এবং প্রেস ক্লাব নারায়ণগঞ্জের যুগ্ম সম্পাদক। এই করোনা পরিস্থিতিতে, এই করোনা পরবর্তী দেশের যে অর্থনৈতিক অবস্থা, আপনারা জানেন ব্যাংকের যে অবস্থা, আপনারা প্রণোদনার বিষয়ে অনেক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রণোদনা ঘোষণা করেছেন, কিন্তু এখনো যারা তৃণমূল পর্যায়ে, যারা আমাদের ব্যবসায়ী সমাজ, আমাদের যারা ব্যবসায়িক নেতৃবৃন্দ, তাদের বিভিন্ন রকম প্রশ্ন আছে। ব্যাংকিং অবস্থা থেকে এই বিষয়ে আপনার মতামত জানবো, এবং করোনা পরবর্তী দেশে অর্থনৈতিক অবস্থা কিভাবে ঢেলে সাজানো যায়, কি করলে আমরা এই অর্থনৈতিক দুরবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আলোচনায় আসছেন জনাব কাজী মোস্তাফিজুর রহমান পলাশ, বিশিষ্ট ব্যাংকার। মোস্তাফিজুর রহমান পলাশ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আপনি অত্যন্ত একটা চমৎকার একটা প্রশ্ন করেছেন যে করোনা পরবর্তীতে দেশের যে অর্থব্যবস্থা, শুধু আমি দেশের বলবো কেন, সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা এটা নতুন ভাবে একটা গড়ে উঠবে। ঠিক আছে, এখন বর্তমানে আপনি মনে করেন যে আমাদের দেশ যে রপ্তানি আয়, এই রপ্তানি আয়ের উপর নির্ভরশীল, এটা একটা। আর আরেকটা হচ্ছে যে আমরা রেমিটেন্সের উপর নির্ভরশীল। আমাদের যে বিশাল এক জনগোষ্ঠী প্রবাসী ভাইরা এবং বোনেরা, তারা প্রবাস থেকে যে তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রাগুলো পাঠান আমাদের দেশে, তাদের আয়ে এবং আমাদের দেশের যে এই যে কল মালিকেরা বা গার্মেন্টস ওনাররা, তারা যে আয়টা করে থাকেন, এই দুই আয়ের মাধ্যমেই কিন্তু আমাদের সে অর্থনীতির সিংহভাগ সচল। আর পরে যে আয়টা আসে সেটা আয় হচ্ছে আমাদের কৃষি খাত থেকে। তো যাই হোক, করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বের যে অর্থনৈতিক মন্দা, মহামন্দা আমি বলবো, যে মহামন্দা শুরু হয়েছে, ঢেউ কিন্তু আমাদের এখানেও লাগবে। তবে একটা জিনিস, যে আমাদের দেশের মানুষ অত্যন্ত সাহসী। ঠিক আছে, সাহসী যদি না হতো তাহলে এই করোনা পরিস্থিতির এই ভয়াবহতার মধ্যেও কিন্তু শপিং মলে মার্কেটিং করতে লোকজন ছুটতো না। ঠিক আছে, এটাতে একটা জিনিস প্রমাণ হয় যে তারা হ্যাঁ, এই করোনা পরিস্থিতিকে জয় করার জন্য এই সাহসটা প্রয়োজন আছে। কারণটা হচ্ছে যে এখনো পর্যন্ত এই প্রতিষেধক আবিষ্কৃত হয়নি বা কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। জন্য যে স্ট্রং মানসিকতার দরকার আছে, আমি মনে করি যে আমাদের দেশের মানুষের সেই মানসিকতাটা আছে, যার কারণে আপনি দেখবেন বহু লোক সেরে উঠছেন। আমি তাদেরকে সালাম জানাই এবং তাদেরকে শ্রদ্ধা করি। ঠিক, যে আমি মনে করি যে মানুষকে সচেতন করার জন্য আমাদের সবারই প্রয়োজন আছে। শুধুমাত্র এক সরকারের হাতে কিন্তু চলবে না, কারণ সরকারের সীমাবদ্ধতা রয়েছে। নিজেরা যদি সচেতন না হই, তাহলে সরকার হাজারো আইন করুক বা তাহলে কিন্তু এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে উত্তরণ হবে না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে অর্থনৈতিক যে সকল বিষয়ে যে দৃষ্টিগুলো রাখার দরকার আছে, আমাদের দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশের যে জাতীয় সংসদ এবং মন্ত্রী পরিষদ, তারা অত্যন্ত জ্ঞানী, এবং আমাদের দেশের ব্যবসায়িক নেতৃবৃন্দ তারাও অত্যন্ত আমাদের দেশের প্রথিতযশা ব্যাংকারগণ আছেন। ঠিক আছে, তাদের এবং অর্থনীতিবিদরা মিলে আমার মনে হয় যে দেশকে এখনো পর্যন্ত সঠিক পথেই রাখতে পারেন এবং ভবিষ্যতেও আমাদের দেশ সঠিক পথে থাকবে। আমি আশাবাদীদের দলে নই, আমি আমাদের দেশকে নিয়ে আশাবাদী। এই পরিস্থিতি সেটা হচ্ছে যে এটি একটু সময় লাগবে। এই সময়টার মধ্যে বলবো যে আপনারা ধৈর্য ধারণ করুন
আতঙ্কিত হবেন না, কাউকে নিরাপদে নিজে থাকুন এবং অন্যকে থাকার জন্য এই যে এরকম প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বা যে যে সামাজিক নিরাপদ মানছে না, তাদেরকে কেন সামাজিক নিরাপত্তা পরিস্থিতি মানার দরকার আছে কে বোঝান। আর আরেকটা জিনিস, সামনে একটু কঠিন দিন আমাদের আসবে। রেমিটেন্স যারা পাঠান বিশেষ করে আরব দেশগুলা থেকে, সেটি কিন্তু একটা বিরাট অংশ, মানে সৌদি আরব বলেন, তারপর আরব আমিরাতের উপরে নির্ভরশীল, সেইখানে তেলের দাম $0 নিচে মাইনাসে, ব্যাপার হচ্ছে সেইখানে যে সেই কর্মসংস্থানগুলো যেগুলো ছিল, তারা কিন্তু থেকে 8 লক্ষ শ্রমিককে দেশে পাঠানোর জন্য আরব দেশগুলো, এই লোকগুলো যদি দেশে ফিরে আসে তাহলে আমাদের দুইটা ইম্প্যাক্ট হবে। এক নম্বর প্রবাহ সেটা কমে যাবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশে কর্মসংস্থান, নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে যতদিন পর্যন্ত না সৃষ্টি করা যায়। শুধু তাই নয়, আমাদের দেশেও যদি গার্মেন্টস শিল্পের বর্তমান এই ধাক্কা যদি অব্যাহত থাকে, তাহলে আমাদের দেশে বহু সংখ্যক এবং কোটি খানেক লোক তারা কর্মহীন। বিকল্প কি উপায়ে আমাদের এই যে কি বলা যায় যে ধাক্কাটা যেটা আসবে সেটাকে আমরা কি উপায়ে আমরা করতে পারি, সেই বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে। এবং আমাদের দেশের মানুষও আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণটা হচ্ছে যে ইউরোপ কিন্তু আস্তে আস্তে খুলছে। এখন সেখানে ছিল লক্ষ লক্ষ লোক সেখানে করোনা আক্রান্ত হয়েছে, কিন্তু তারা আস্তে আস্তে লকডাউন খুলে ফেলছে। তো কাজেই আর আমরাও চাকা আবারও সচল হবে, আমরা সেই সুদিনের প্রত্যাশায় আছি। এবং সুদিনের প্রত্যাশায় আমরা মনে করি যে আমরা বেঁচে থাকলে পরেই সেই সুদিনকে আমরা দেখতে পাবো। তো বেঁচে থাকার জন্য এখন বর্তমানে যেটা করণীয় সেটা হচ্ছে যে নিরাপদ নিজে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, এবং সকল নির্দেশ দিয়ে যাচ্ছে সেই নির্দেশনাগুলো যাতে আমরা ফলো করতে পারি। আমি সবাইকে এ বিষয়ে মানে নিজে সচেতন হওয়ার জন্য এবং অন্যদেরকে সচেতন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের ক্লাবের পক্ষ থেকে বা আমাদের যে কোনো পার্সোনাল পক্ষ থেকে বা যে কোনো ফোরামের পক্ষ থেকেই আমরা যাতে এই বিষয়গুলো আমরা নিয়ে কাজ করতে পারি। আমাদের ক্লাব এটা এই কাজের একটা প্ল্যাটফর্ম হবে। তো আমি এই বিষয়ে এই পর্যন্তই আমার বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ কাজী মোস্তাফিজুর রহমান পলাশ, আপনি যথার্থই অনেক মূল্যবান কথাগুলো আপনি বলেছেন। বাট আমার একটা প্রশ্ন, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংকের মাধ্যমে যে প্রণোদনা ঘোষণা করেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোলাটেরাল ছাড়া কোনোভাবেই আপনার এই প্রণোদনার অংশীদার হতে পারছে না আমাদের ব্যবসায়ী সমাজ। তাহলে তৃণমূল পর্যায়ে যারা আপনার এই ব্যবসার সাথে সম্পৃক্ত, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের সাথে সম্পৃক্ত, সে বিষয়ে আপনাদের ব্যাংকিং সেক্টরে কি কোনো নির্দেশনা আছে কিনা? যে আমরা দেখতে পেয়েছি দুই একটি অ্যাসোসিয়েশনের থেকে এই ধরনের কথা বলা হচ্ছে যে কোলাটেরাল ছাড়াই কিভাবে আমাদের এই ব্যবসায়ী সমাজের যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে এই আর্থিক সহায়তা সম্পৃক্ত করা যায়। এই বিষয়ে আপনি যদি আমাদেরকে একটু আপনি অবহিত করতেন, তাহলে আমার মনে হয় আমাদের আলোচনার আমি মাধ্যমে। এই বিষয়ে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে যে কাজী মোস্তাফিজুর রহমান পলাশ, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? এখানে আমার মনে হয় মূল্যবান আপনি প্রশ্ন করেছেন। একটা জিনিস আপনাকে সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, হ্যালো, আপনি কন্টিনিউ করুন। আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, আমার মনে হয় হ্যালো,
আমি আমরা চলে যাব আমাদের সাথে সম্পৃক্ত আছেন বিশিষ্ট নারী উদ্যোক্তা। আপনারা জানেন আমাদের বাংলাদেশের আজকে অর্থনৈতিক প্রেক্ষাপটে নারীদের একটা বিশাল ভূমিকা। আমরা এখন চলে যাব আমাদের নারী উদ্যোক্তা, যিনি ডুয়েস ক্লাব নারায়ণগঞ্জের একজন পরিচালক, সাথে সাথে উনি একজন নারী উদ্যোক্তা এবং ব্যবসায়ী। আমি শাহতাজ মুনমুন আপনার কাছে জানতে চাইবো যে আমাদের নারীদের এই করোনা পরিস্থিতিতে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের আজকে আমাদের এই শিল্প বিপ্লবে বাংলাদেশ যে অষ্টম শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত, সেখানে একটা বিশাল ভূমিকা আছে। আপনি একজন নারী উদ্যোক্তা হিসেবে এই করোনা পরিস্থিতিতে তাদের আর্থিক অবস্থা, ব্যবসায়িক অবস্থা এবং আমাদের দায়িত্ব কি, আপনি একজন নারী নেত্রী হিসেবে, উদ্যোক্তা হিসেবে আপনার কাছে আমরা জানতে চাইবো ওই পরিস্থিতিতে আমাদের আর কি করণীয় আছে। আমরা এখন শুনছি নারী উদ্যোক্তা শাহতাজ মুনমুন। ধন্যবাদ আমি একজন নারী উদ্যোক্তা, তার আগে আমি একজন ফ্যাশন ডিজাইনার। আমার একটা নিজস্ব বুটিক শপ আছে এবং সেখানকার সব কাপড়ের যে ডিজাইনগুলো সেগুলো আমি নিজেই করে থাকি এবং সেখানে আমার নিজস্ব ডিজাইন থেকে কাপড়গুলো বিক্রি হয় এবং সম্পূর্ণটাই আমাদের দেশীয় কাপড় এবং দেশীয় বিষয়টাকে আমরা প্রমোট করে থাকি। এবং আমি আরেকটা আমাদের যে দেশীয় কন্ট্রোল রুম কিছুই শুনতে পাচ্ছি। আমার কথা হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আমি যেটা বলছিলাম স্ক্রিনশট কথা কন্টিনিউ করব। হ্যাঁ আপনি কন্টিনিউ করেন, আপনি কথা কন্টিনিউ করেন, লাইভ হচ্ছে তো আপনি কথা বলেন। আমি যেটা বলছিলাম, আমরা যারা দেশীয় পণ্য নিয়ে কাজ করছি সেটারও আমি একজন সদস্য এবং সেখানে আমরা প্রতিদিনই এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, আমরা মিটিং করছি, আমরা বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলছি। তো সেক্ষেত্রে আমাদের যে প্রান্তিক যে জনগোষ্ঠী যারা বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত, এই ধরেন তাঁতিদের কথা বলতে চাচ্ছি, বিভিন্ন যারা হাতের কাজ করছে, ব্লগ করছে, বিভিন্ন আমাদেরকে সহযোগিতা করার জন্য যে সমস্ত কাজগুলা করছে, তারা এখন এই পর্যায়ে তাদের অবস্থা খুবই জরুরি। তার কারণ আমরা যারা এই শিল্প নিয়ে কাজ করছি, আমরা কিন্তু আমাদের পয়লা বৈশাখ পাই নাই। পয়লা বৈশাখে আমরা যা কিছু আমরা স্টক করেছি আমরা কিছুই বিক্রি করতে পারি নাই। তারপরে এই যে একটা ঈদ আজকে 29 কিন্তু আমাদের তো অবস্থা খুবই শোচনীয়। আমরা যারা আমাদের সাথে যারা আমরা এরকম ব্যবসায়ী রয়েছে, মহিলা যারা রয়েছে, তাদের অবস্থা খুবই খারাপ এবং আমরা সবাই তো এখানে হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা যেটা বলতে পারেন, আমরা তেমন অতটা বড় কিছু নেই, যেহেতু সবাই আমরা নারী এবং আমরা বিশেষ করে বেশিরভাগ নারীরাই তো ক্ষুদ্র নিজস্ব পুঁজি দিয়ে কাজ করে। কিন্তু এই অবস্থায় তারা খুবই একটা অসহনীয় পরিবেশের মধ্যে পড়ে গেছে এবং তাদের অবস্থা খুবই খারাপ এবং এখান থেকে উত্তরণ কিভাবে ঘটবে আসলে আমি এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। তার কারণ এই ব্যাপারে যদি সরকার এগিয়ে না আসেন এবং প্রণোদনার বিষয় যেটা বলা হচ্ছে সেটা আসলে ক্ষুদ্র যারা শিল্প উদ্যোক্তা তাদেরকে কতটুকু হেল্প করবে, আমি এইটা নিয়েও একটু সন্দিহান আছি। কিন্তু আসলে তাদের ক্ষমতাও কম, তাদের কথাও শুনে সবাই কম, এখন যারা বড় তারাই কথা বলে, তাদের হয়তো সবকিছু পায়। তো আমি জানি না, তবে আমি এটা মনে করি যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী উনি অবশ্যই আমাদের দিকে খেয়াল রাখবেন এবং আমাদের যে নারীরা কাজ করছে এবং এই নারীরা কিন্তু আমাদের দেশের চাহিদা শক্তি অনেকখানি এবং একজন ঘরে যদি একজন নারী সে সচ্ছল হয়, সে কিছু আর্ন করে, আমি মনে করি যে সেই পরিবারটা কিন্তু অনেকখানি বেঁচে যায়। তো আমি সেটাই বলবো, এই করোনা পরিস্থিতিতে আসলে আমাদের মেয়েদের অবস্থা খুব নয় এবং সরকার যদি আমাদের দিকে ওনাদের সুদৃষ্টি দেন তাহলে আমরা হয়তো বেঁচে যাব। ধন্যবাদ। আপনার কথাগুলো আমরা শুনছিলাম। ইতিমধ্যে আমরা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর দিদারুল আলম, যিনি ডুয়েস ক্লাব নারায়ণগঞ্জের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন একাধারে।
তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং উনি দায়িত্ব পালন করছেন ভাইস চ্যান্সেলর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি নিজেও নোয়াখালীর একজন সন্তান হিসেবে উই ফিল প্রাউড স্যারকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা বিদ্যাপীঠ যেখানে শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন। আমার আজকের আলোচনায় আমি ডক্টর দিরাজুল হোসেন স্যারের কাছে আমার যেটা, এই করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষা ব্যবস্থায় একটি বিশাল যে শূন্যতার সৃষ্টি হয়েছে, আমার বিশ্বাস আপনারা যারা বিদ্যাপীঠগুলোর সর্বোচ্চ পর্যায়ে আছেন এবং আমাদের সেশন জট থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আপনাদের পরিকল্পনাগুলো এবং সরকার কিভাবে ভাবছে, আমরা এখন শুনবো ডক্টর দিরাজুল আলম, ভাইস চ্যান্সেলর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কন্ট্রোল রুম, স্যারের কথা শোনা যাচ্ছে না স্যার? আপনি আনমিউট করেন স্যার, আপনারটা মিউট করা মাইক্রোফোনটা। স্ক্রিনে দেখেন মাইক্রোফোনে একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করেন ভিডিওর পাশে। স্যার কি শুনতে পাচ্ছেন কন্ট্রোল রুমকে? স্যার একটু আনমিউট করেন, আপনার মাইক্রোফোনটা মিউট করা। স্ক্রিনে দেখেন আছে মাইক্রোফোন আইকন একটা। জাহিদ ভাই একটু বলে দেন। স্যারকে নিজেকে আনমিউট করতে হবে। এবার বোধ হয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা মনে হয় নেটওয়ার্কের যে প্রবলেম আমাদের, এই কারণে আমরা বারবার আমরা মিস করছি আমাদের অনেক যারা আমাদের আলোচক আজকের, যারা মানে বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে কথা বলছেন। তানবীর আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, উনি তানজিল হাসাইন মঈন রনিত ভাই, ডিরেক্টর এবং শিক্ষক ফাইন আর্টস আপনার ইকুয়েডা। কন্ট্রোল রুম, আমরা কি দিদার স্যারকে সংযুক্ত করতে পারছি? এবার মনে হয় আসছে। জি জি স্যার, আপনি কন্টিনিউ করেন, আপনি আপনার বক্তব্য শুরু করেন স্যার। এবার ঠিক আছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, আপনি বলেন স্যার। আমরা ধন্যবাদ আতিক সাহেব, ধন্যবাদ। আমি এক বছরের ভিতরে এই যে লাগাই দাও, দরজাটা লাগাই দাও, তোমার যদি অসুবিধা হয় তোমরা মানে স্যার কি আমাদের শুনতে পাচ্ছেন? কন্ট্রোল রুম, স্যারের নেটওয়ার্কে আমরা নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা ডক্টর জিয়াউল ইসলাম স্যারকে আমরা মিস করছি। আমরা আবারও হয়তো ওনাকে আমরা সংযুক্ত করতে পারবো, আমরা ওনার মন্তব্য শুনবো। তানজিল হাসনাইন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমি স্যার কি কন্ট্রোল রুম, স্যারকে আসছে, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। স্যার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে?
হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শুনতে না পাচ্ছি। আমরা স্যারের কথা শুনবো। ডক্টর দিলারা স্যার, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। স্যার আপনি 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 বলবো আমি জি, কন্টিনিউ করবো? হ্যাঁ, কন্টিনিউ করেন স্যার। আচ্ছা, তো বর্তমানে যে অবস্থায়, এটা শুধু তো বাংলাদেশের না, বৈশ্বিক পুরা বিশ্ববিদ্যালয় তো আছেই, পুরা দুনিয়ার যত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সবাই একই সমস্যায় ভুগছে। তো আমরা যেটা মিনিস্ট্রি অফ এডুকেশন ইউজিসি এরা আমাদেরকে জানিয়েছে যে আপনারা যতটুকু পারেন, ছাত্রছাত্রীরা সব তো ঘরে আছে, তাদের অনলাইনে যদি আপনারা কোনো শিক্ষা কন্টিনিউ করতে পারেন খুব ভালো হয়। তো আমরা এটা প্রচেষ্টা চালিয়েছি, প্রায় প্রায় 40-50% পর্যন্ত আমরা যোগাযোগ করতে পেরেছি, কারণ বাংলাদেশের সব জায়গায় ইন্টারনেটের যে সুবিধা এটা কিন্তু সমানভাবে ব্যবহৃত হচ্ছে না এবং সবাই পাচ্ছেও না। অনেক রিমোটে আমাদের ছাত্রছাত্রীরা থাকে, তো এরা আবার অন্যভাবে আর কি মানে আর একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে তারা আবার টিচারদের সাথে যোগ করে ওই অনলাইনে নোট নিচ্ছে। আর ম্যাক্সিমাম যারা আছে অনলাইনে ওইভাবে ক্লাস নিচ্ছে। তো আমাদের বিশ্ববিদ্যালয় যে আইটি যে বিভাগ আছে এটা খুবই, এবং এখানে খুব ভালো অনেক টিচার আছেন, ওনারা আপডেট যে অ্যাপস আছে ওগুলা ব্যবহৃত করছেন, ব্যবহার করে ছাত্রদের সাথে যোগাযোগ করছেন। আর একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে করোনা ভাইরাসের যে টেস্ট যে ল্যাব আছে বাংলাদেশে এই পর্যন্ত 42 বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় মধ্যে 4টা কি 5টা অ্যাড হয়েছে, এর মধ্যে আমাদের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি। আমরা এই কাজ শুরু করছি গত 12-15 দিন আগে থেকে। তো আমরা ওই নোয়াখালী অঞ্চল, মানে গ্রেটার নোয়াখালী, চাঁদপুর আর লক্ষ্মীপুর, এই 3টা জেলায় আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ ওই হেলথ অ্যান্ড আর কি, যেটা আর কি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারিভাবে। আমরা ওই কাজ শুরু করেছি। তো এখন যেটা হচ্ছে আর কি, মানে প্রথম দিকে খুব কম ছিল, তো আমার কাছে ডেইলি আসে, রিপোর্ট আসে, প্রথম দিকে কম ছিল, এখন কিন্তু বাড়ছে। এখন ডেইলি আমাদের সক্ষমতা হচ্ছে 96টা একবারে আমরা টেস্ট করতে পারি। 96টা, এগুলো আমাদের করছে আমাদের একজন বিজ্ঞানী আছেন, উনি শুধু আমাদের ইউনিভার্সিটি বিজ্ঞানী না, উনি বাংলাদেশের একজন ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোবায়োলজিস্ট। ওনার নাম হচ্ছে ডক্টর ফিরোজ আহমেদ। উনি জাতীয় পর্যায়ের যে গণস্বাস্থ্যের যে কিট নিয়ে যেটা প্রশংসিত হচ্ছে, ওই টিমের একজন সে সদস্য ডক্টর ফিরোজ আহমেদ, ডক্টর নিয়াজ মোহাম্মদ বাহাদুর, ওনারা ওই টেস্টের সাথে আছেন। এবং উনি এই বিভাগের, আমার বিভাগের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের উনি চেয়ারম্যান, এবং উনি তদারকি করছেন। এখানে ঢাকা ইউনিভার্সিটি কিছু ছেলেপেলে এসেছিল এবং টেকনিশিয়ান এসেছিল, এরা এসে দেখিয়ে দিয়ে গেছে, উনিও নিজে আছেন। এখন আমাদের ছাত্ররা নিজেরই পারে, প্রায় 12 থেকে 15 জন ছাত্র বিভিন্ন ভাবে এই টেস্ট গুলা করছে, 5 জন করে রেস্ট নিয়ে। তো এটা তো এমনি আমরা শুনি যে টেস্ট করতে গিয়ে যে ঝামেলাটা হয়, সবাই তো আমরা প্রশংসা করি, কিন্তু এদের সামনে আমরা কেউ যাইতে চাই না এখন, কারণ তারা এই টেস্ট মানে স্যাম্পল নিয়ে নাড়াচাড়া করে। যখন তারা সবার সামনে আসতে পারে না, এদের খাওয়া দাওয়া, এদের থাকা একেবারে পুরোপুরি আমার বিশ্ববিদ্যালয়ে আইসোলেশনে পাঠিয়ে দিয়েছি এদের। এরা নিজেদের মতো আছে, এরা খুব মানসিকভাবে কষ্টে আছে যে কি দায়িত্ব পালন করতে আসলাম, এখন তো কেউই আমাদেরকে সামনে দেখতে পাচ্ছে না। তো যাই হোক, তারা এটা মেনে নিয়েছে বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে। তো এরা কাজ করছে, আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আপনার প্রথম দিকে এই প্রায় 70টা স্যাম্পলের ভিতরে তখন 8টা কি 10টা পজিটিভ পাওয়া গিয়েছিল, এখন কিন্তু 100-200 করে বাড়ছে। তো আমাদের আরেক 2টা মেশিন আছে, পিসিআর মেশিন বলে, একটা আমাদের ইউনিভার্সিটিতে, আর একটা আছে নোয়াখালীর ভিতরে মালিক উকিল মেডিকেল কলেজ, ওইখানে ওইটা ধার দেওয়া হয়েছে, ওনারাও করছেন। তো আমাদের এই চলছে আর কি এখন। তো এখন যা দেখছি, যেভাবে বাংলাদেশের প্রত্যেক দিনই যে দেখা যাচ্ছে এই রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে, কারণ আমরা নিজেরই দেখতে পাচ্ছি যে আমরা এত
জনবহুল দেশ, মানে ঘরে থাকতেই চায় না কেউই। আর বিশেষ করে এটা একেবারে রেড মার্ক জোন হয়ে গেছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর। এখন আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে পড়ছে। হাট বাজার, বিদেশ থেকে মানুষ আসছে, তারাও কোনো কিছু শুনছে না সব। কিন্তু এটার মানে যা মনে হচ্ছে, আল্লাহ মাফ করুক। আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সহায়ক এই ব্যাপারে, যেন আমাদের আর যেন না বাড়ে। কিন্তু যেরকম দেখা যাচ্ছে যেটা রোগের, এরা কিন্তু কথাই শুনছে না। আল্লাহ জানায় কি হয়, আমাদের জানি না। তবে আমরা মানে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আপাতত এটুকুই আমি জানালাম আপনাদের। আরো অনেক কিছু ছিল, অনেক কেউ আপনারা কেউ কিছু বলেন, আমার প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেব। জি, ধন্যবাদ স্যার। আমার আপনার কাছে এই পর্যায়ে আমি যে কথাটি জানতে চাচ্ছি, যে আপনি বলছেন যে আপনারা প্রথম দিকে 70 থেকে 80 জনকে আপনারা টেস্টের আওতায় নিয়ে আসছেন, এখন 100 থেকে 200 নিয়ে আসছেন। কিন্তু আপনারা আমরা যখন উন্নত বিশ্বের দিকে আমরা যখন 200-র মতো উন্নত বিশ্বে আমরা দেখতে পাচ্ছি তারা প্রতিদিন 1 থেকে 2 লক্ষ লোককে একসাথে টেস্টের আওতায় নিয়ে আসছে এবং দ্রুত তারা টেস্ট করে তাদের নির্ধারণ করে ফেলছে যে কারা করোনা পজিটিভ আর কারা। দুইটা কিন্তু আমাদের দেশে, আমাদের সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে বা স্বায়ত্তশাসিত পর্যায়ে আমরা যদি এই সক্ষমতা বৃদ্ধি না করি, তাহলে আমরা অনেক দিন পর্যন্ত আমাদের এটাকে ভুগতে হবে। এই বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে আগামী দিনে এই টেস্টিং এর? জি, ডক্টর জিলাল। এই আমি বলি, এই যে মেশিন যেটা আছে বলে পিসিআর মেশিন, আরটিপিসিআর মেশিন, যার সাহায্যে করোনা ভাইরাস রোগীর রোগ নির্ণয় করা যায়, এই মেশিন কিন্তু সব জায়গায় নাই। আর বাংলাদেশ এরকম একটা দেশ, মানে এটা সক্ষমতা আসলে আমাদের কম। এখানে আস্তে আস্তে আসছে, এখনো কিন্তু ওই ইম্পোর্ট হচ্ছে মেশিন গুলা আস্তে আস্তে। এখন প্রথম শুরু হয়েছিল 5টা, তারপরে 12টা, তারপরে 22টা। বাইরের সাথে কম্পেয়ার করলে তো হবে না, মানে যেখানে আমেরিকার মতো জায়গা, ইংল্যান্ড, ইটালি, স্পেন, এফোর্ড করতে থেকে 45টা। আর এই যে কিটগুলো অনেকে জানে না, এটা এক একটা কিটের উপর ডিপেন্ড করে। অনেক কুইক মানে আছে, টেস্টিং কিট আছে যেটা ওই গণস্বাস্থ্য চেষ্টা করছে। তো এটা মানে বলতেছে ওয়ার্ল্ড হেলথ, মানে এটা দাম কম, কিন্তু আমরা যেটা করছি এখন এটা প্রায় কয়েক হাজার টাকা যাচ্ছে আর কি, 1000 টাকার উপরে যাচ্ছে আর কি এক একটা কিটের। তো এইগুলো কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটির এত সব, কারণ আমরা কমে করি, কারণ আমাদের হেল্প করেছিল প্রথম দিকে। এখন আমাদের অলরেডি বিশ্ববিদ্যালয়ের প্রায় 20 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এই 15 লক্ষ টাকা দিয়েছে 3 জন এমপি, লোকাল এমপি। এই জন্য ওনাদেরকে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে সহি সালামতে রাখা এবং সক্ষমতা সবসময় যেন দেয়। একজনে দিয়েছে 8 লাখ, একজন 5 লাখ, একজন 2 লাখ, আর বাকিটা বিশ্ববিদ্যালয়। টাকা শেষ হয়ে গেছে, এখন বোধহয় আরো টাকা চাচ্ছে। এইগুলো এক একটা কিটের দাম অনেক। তো এগুলো অনেক ব্যাপার আছে। আমরা তো মনে করি যে এখন পর্যন্ত যা কিছু টেস্ট হচ্ছে, পাবলিকের কোনো টাকা কেউ দিচ্ছে না, পাবলিকের দেওয়ার ক্ষমতা নেই, অনেক এক্সপেন্সিভ। তো এখন মানে আমরা ইচ্ছা করলেও কিন্তু বাড়াতে পারবো না। বাড়াতে গেলেই আমাদের এই এরার মানে ভুল বেড়ে যাবে। এই জন্য মানে আমাদের মানে যতটুকু আমাদের ক্ষমতার ভিতরে যার রিডিং জানিব সঠিক হয়, সেই চিন্তা ভাবনা করে ওই পর্যায়ে আমরা ওই পর্যন্ত আর কি স্যাম্পল টেস্ট করছি। ধন্যবাদ ডক্টর জিয়াদুল আলম, আপনাকে আমরা শুনছিলাম। অবশ্যই আপনি করোনা যে সম্মুখ করোনা যোদ্ধাদের সাথে কাজ করে যাচ্ছেন টেস্টিং কিটে আপনার ইউনিভার্সিটি থেকে। এই জন্য এই জন্য আপনাকে আমরা পাওয়ার নিউজ বিডি 24 এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আমরা আবারও শুনবো। আমরা এখন শুনবো আমাদের আরেকজন আলোচক আজকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, তানজিল হাসনাইন, যিনি এই ডুয়েস ক্লাব নারায়ণগঞ্জের একজন পরিচালক, যিনি একজন শিক্ষক এবং ফাইন আর্টস ইকুয়েডার সাথে তিনি সম্পৃক্ত। আমি তানজিল হাসনাইনকে অনুরোধ জানাচ্ছি, করোনার এই পরিস্থিতিতে আমরা এই যে আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের সামাজিক যে দায়বদ্ধতা, সে বিষয়ে আমরা আর কি করলে বাংলাদেশ
এই এই অবস্থা থেকে আমরা উত্তরণ পেতে। জনাব তানজিল হাসনাই, রনিত ভাই প্লিজ, আমরা শুনছি আপনাকে। তানভীর হাসনাই। ও আমি জি 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 আমি বলবো, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি তানভীর হাসনাইন, ডিজিএম রূপালী ব্যাংক লিমিটেড, নারায়ণগঞ্জের জোনাল হেড হিসেবে আছি। করোনা পরবর্তী বিশ্বটা আসলে কখনোই আগের মতো থাকবে না। সামাজিক ভাবে বলি, অর্থনৈতিক ভাবে বলি, বা ধর্মীয় দিক থেকে বলি, বা মানবিক ভাবে বলি, অবশ্যই এটা একটা বিশাল পরিবর্তন আসবে। আমরা একদিন পরই একটা ঈদ করতে যাচ্ছি। আমার মনে হয় এই প্রথম আমরা একটা এমন ঈদ করছি যে ঈদে কোলাকুলি থাকবে না, সালাম করা থাকবে না, প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বোনদের সাথে দেখা থাকবে না। অনেক কিছুই আমাদের জীবন যাপনের মধ্যে এফেক্টেড হবে। পাশাপাশি অর্থনীতিটা খুব বেশি করে এফেক্টেড হবে। আমি যেহেতু ব্যাংকের সাথে জড়িত, অর্থনীতির সাথে ডাইরেক্টলি ইনভলভ, আমরা ব্যাংকের ক্ষেত্রে দেখছি যে অনেক ধরনের ব্যবসা খুব বেশি মাত্রায় এফেক্টেড হবে। যেমন পর্যটন ব্যবসা খুব বেশি মাত্রায় এফেক্টেড হবে। এখানে একজন বুটিক শিল্পের মালিককে আমি দেখতে পাচ্ছি, বুটিক শিল্প খুব বেশি মাত্রায় এফেক্টেড হবে। হ্যাঁ, ঈদের বাজারগুলো খুব বড় একটা বাজার ছিল এবং দেশের বড় একটা বেচা কেনা হতো, সেটা খুব বেশি মাত্রায় এফেক্টেড হয়েছে। আর অন্যান্য অনেক ব্যবসা, বস্ত্র খাতে এক্সপোর্ট ইম্পোর্ট এফেক্টেড হবে। তো সরকারের জন্য বিভিন্ন ধরনের স্টেপ আমরা ব্যাংকগুলো কাজ করে যাচ্ছি যে ব্যাংক রেটের থেকেও নিচে কোন রকম প্রণোদনা দিয়ে, সুবিধা দিয়ে প্রতিষ্ঠানগুলোকে বড় মাঝারি এবং ক্ষুদ্র লেভেলের, ম্যাক্রো লেভেলের প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিয়ে, প্রণোদনা দিয়ে যাতে টিকিয়ে রাখা যায়, যাতে তারা তাদের কর্মচারী ছাঁটাই না হয়, প্রোডাকশনটা ঠিক থাকে। তবে আমি আশাবাদী এর জন্য যে আমাদের কৃষি কিন্তু এফেক্টেড হয়নি। আমাদের দেশের একটা কৃষি বহুল দেশ, কৃষি এফেক্টেড হয়নি। এবং আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে আমাদের মেইন ফুড, চাল, সেটা উৎপাদনে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। পাশাপাশি আমরা মাছ এবং পোল্ট্রি জাত খাবার উৎপাদনেও আমরা ওয়ার্ল্ডের মধ্যে প্রথম 10টার মধ্যে 10 জনের মধ্যে আছি। ফলে আমরা ইনশাল্লাহ, আমার মনে হয় যে ইকোনমিক যে গ্রাফটা আছে, এটা একটা ইউটার্ন নিবে একটা সময়, কিছুদিন হয়তো থাকবে। অবশ্যই এই বছরের জিডিপি যে গ্রোথটা ছিল 7%-এর কাছাকাছি, সেটা অর্জিত হবে না, কিন্তু এক সময় এটা ঘুরে দাঁড়াবে। এই ঘুরে দাঁড়ানটা হতে পারে 3 মাস, 6 মাস, এটা তো আর এক্স্যাক্টলি বলা যায় না, কিন্তু এক সময় ঘুরে দাঁড়াবে। এবং অবশ্যই বাংলাদেশের মানুষ আবার ঘুরে দাঁড়াবে। এবং আমরা যেটা দেখছি করোনার মধ্যে, আমাদের মানবিকতা, বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত শ্রেণী আছি, উচ্চবিত্তর মধ্যে যতটা দেখা যাওয়ার কথা দেখা যাচ্ছে, মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে মানবিকতাটা অত্যন্ত বেশি দেখা যাচ্ছে। আমরা সচেতন যেভাবে ছিলাম, পাশাপাশি আমরা আমাদের গৃহকর্মীরা, আমাদের প্রতিষ্ঠানের কর্মীরা, আমার অফিসের, আমার আন্ডারে 3টা জেলার 17টি ব্রাঞ্চ আছে, আমি সব ব্রাঞ্চের আমার 2 টাকা লকডাউন করতে আমরা এইভাবে কম নিয়েছি। এই মানবিকতার কারণে ইতিপূর্বেও বাংলাদেশ অনেক বড় বড় ডিজাস্টার সামলে উঠেছে এবং ইনশাল্লাহ আগামীতে উঠবে। এবং আমি আশা করি আবার সুদিন ফিরে আসবে, হয়তো আগামী ঈদ আমরা সুন্দরভাবে করব, বাংলাদেশ আবার হাসবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তানভীর হাসনাইন। আপনার কাছে আপনি যেহেতু একজন বিশিষ্ট ব্যাংকিং কর্মকর্তা, আমাদের ব্যাংকের যে বর্তমান ব্যাংকিং অবস্থাতে আমরা একটা শৃঙ্খলার যে বিষয়টা, সে বিষয়টা আমরা মনে হয় আমরা পরিলক্ষিত হচ্ছে কি, এবং আমাদের ব্যবসায়ীরা, আমরা যারা, যেমন আমি এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেসের সাথে সম্পৃক্ত, আমাদের এই পর্যায়ে আমি বারবার মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংকগুলোকে যে নির্দেশনাগুলো দিচ্ছে, কিন্তু ব্যাংক যে জটিল করছে, আমাদের সাধারণ যারা আমরা প্রান্তিক ব্যবসায়ী বা যারা আমরা তৃণমূল পর্যায়ে যারা ক্ষুদ্র শিল্পের সাথে সম্পৃক্ত যারা আছে, তাদেরকে ব্যাংকের পরিকল্পনাতে আপনারা কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন যে তাদের কিভাবে এই প্রণোদনাতে আমরা সম্পৃক্ত করতে পারি? সে বিষয়ে ব্যাংকিং ব্যবস্থা থেকে আপনি যদি আমাদের কিছু অবহিত করতে পারেন। অবশ্যই যারা সাফার করেছে ছোট, মাইক্রো এবং বড় লেভেলের, তাদের ক্ষেত্রে তো অবশ্যই প্রণোদনা
আসছে, দিতে হবে, এবং ব্যাংকগুলো সাপোর্ট না দিলে তারা দাঁড়িয়ে থাকবে কি করে, এই ব্যাপারটা আমরা অবশ্যই রিয়েলাইজেশন করছি। কিন্তু করোনার কারণে কি হয়েছে, এই দুটা মাস আমরা ঠিকভাবে ব্যাংকিংটা আমরা করতে পারিনি। অনেক ক্ষেত্রে কি হয়েছে, যেমন পুলিশের ক্ষেত্রে বা পিডিসির ক্ষেত্রে, বিদ্যুৎ ওয়াসার ক্ষেত্রে যেভাবে সাপোর্টটা দিয়েছে সবাই মেনে নিয়েছে। আমার দেখা গেছে একজন ব্যাংকার নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাবে, পারমিশন আছে বাংলাদেশ ব্যাংকের অর্থ মন্ত্রণালয়ে, তারপরও ওই জেলার পুলিশ আটকে দিচ্ছে। তো এই ক্ষেত্রে কিছু মিসম্যানেজমেন্ট আমি বলবো না, ঠিক কিছুটা দীর্ঘসূত্রিতা হয়তো হচ্ছে, কিন্তু সরকারি প্রণোদনা যেহেতু আছে, আন্তরিকতা যেহেতু আছে, এবং আমি আজকেও বলি, আজকেও আমার একটা শাখায় এলসি হচ্ছে একটা গার্মেন্টস এর, আমার অফিসাররা সেই দায়িত্ব পালন করেছে ঠিকভাবে। তো আমরা এই আন্তরিকতাটা যদি ঠিকভাবে থাকে এবং সরকারি সার্কুলার অনুযায়ী প্রত্যেকটা ব্যাংকই তার নিজস্ব অ্যাবিলিটি এবং নীতি নির্ধারণের উপর নির্ভর করে প্রণোদনাটা কিভাবে দেওয়া যায়, তার ব্যবসায়ীদের কিভাবে সাপোর্ট দেওয়া যায়, এই চিন্তা ভাবনা করছে। আমি মনে করি যে আমরা অবশ্যই আপনাদের যারা ব্যবসায়ী আছে, আপনি নিজে একজন ব্যবসায়ী, যারা আছেন তাদের সাপোর্টটা দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই দুর্যোগ এবং এই সময়টা ক্রান্তিকালটা অতিক্রম করতে পারবো ইনশাআল্লাহ সবাই মিলে, আমি আশাবাদী। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ তানভীর হাসনাইন, আপনার বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারলাম। আমরা আমাদের এই করোনা পরিস্থিতিতে কাজী জাহিদুল ইসলাম, আপনি কি আমাদের সাথে, আপনাকে শুনতে পাচ্ছেন? আপনি কাজী জাহিদুল ইসলাম কি শুনতে পাচ্ছেন? কাজী জাহিদুল ইসলাম শুনতে পাচ্ছি। আপনার কাছে আমাদের এই মুহূর্তে, আপনি একাধারে ডুয়েস ক্লাব নারায়ণগঞ্জের যুগ্ম সম্পাদক এবং আপনি রোটারি ইন্টারন্যাশনাল 3281 বাংলাদেশের রোটারির একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আপনারা সামাজিক পর্যায়ে আপনারা রোটারি থেকে কি কি কার্যক্রম করছেন এই করোনা পরিস্থিতিতে, এবং আপনাদের দীর্ঘমেয়াদী কি পরিকল্পনা আছে? আপনার পরবর্তীতে এই বিষয়ে আমার ডক্টর দিরাজুল আলম স্যারের কাছে আমরা যাব, কিন্তু আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে করোনাতে আপনাদের রোটারির পক্ষ থেকে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা কি আপনারা করেছেন কিনা? আমাদের সাথে আরেকজন সংযুক্ত হচ্ছেন রাহাত আহমেদ, আমরা তার কথা শুনবো। সংক্ষেপে কাজী জাহিদুল ইসলাম, দীর্ঘমেয়াদী পরিকল্পনার ব্যাপারে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি। আসলে আমরা তো চলমান কিছু রোটারি ক্লাবের কার্যক্রম সম্পর্কে বলতে বলেছেন, যে ইতিমধ্যে নট অনলি রোটারি, আমাদের, আমি তো বলেছি যে সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের বেসরকারি উদ্যোগও রয়েছে অনেক যথেষ্ট। আপনি দেখেন ডে ওয়ান থেকে কিন্তু আমাদের বেসরকারি উদ্যোগে অনেক সামাজিক সংগঠন কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এই করোনা আক্রান্ত দুস্থ পরিবারদের মাঝে, এবং যারা দুস্থ রয়েছে তাদের মাঝে ত্রাণ কার্যক্রম তো এখনো চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমরা দেখেছি যে বিশেষ করে আপনি দেখবেন যে আমাদের রোটারি গভর্নর এবছর সে আমাদের মানে প্রথম থেকেই হ্যান্ড স্যানিটাইজার প্রোগ্রাম এবং অন্যান্য ত্রাণ কার্যক্রম করেছে, এবং আগামী বছরে গভর্নরও তার কার্যক্রম শুরু করেছে। প্রতিদিন আহার হিসেবে ঢাকা শহরে এবং সারা বাংলাদেশে প্রতিদিন 400 থেকে 500 লোককে তৈরি খাবার বিতরণ করছে। এখানে রোটারি ব্র্যান্ডিং হচ্ছে। তো নট অনলি রোটারি, আমি বারবার বলছি যে সব সংগঠন করছে, কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্স ক্লাব, আমরা নীতিগতভাবে মনে করি যে আমাদের কিন্তু গতানুগতিক কাজের বাইরে আমাদের ভাবনা রয়েছে। আমরা মনে করি যে সে আমাদের যারা আমাদের মধ্যেও আমাদের যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোবে, তারা যে সামনে যে জব ক্রাইসিস থাকবে, যাদের কাজ আছে তাদেরই তো কাজ কর্মহীন হয়ে গেছে তারা, পাশাপাশি আরো অনেক কর্মসংস্থানের ব্যাপক চাহিদা তৈরি হবে। তখন আমরা যারা আমাদের ক্লাবে যারা রয়েছেন, যারা প্রতিষ্ঠিত রয়েছেন, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের ইউনিভার্সিটির মেধাবী যারা হয়তো বা পাশ করে চাকরি করবে তাদের জন্য একটা জব ফেয়ার আয়োজন করব। আমরা আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে এখন অধ্যয়নরত, তাদের মধ্যে বৃত্তি আমরা চালু করব, কারণ সবাই একটা অর্থনৈতিক মন্দার মধ্যে পড়বে। কারণ আমাদের মধ্যে যারা খুবই হয়তো সলভেন্ট রয়েছে, আমাদের বড় ভাইরা যারা অন্যান্য আমাদের ক্লাবের সাথে সংশ্লিষ্ট, আমরা এই লেভেলে আমাদের ক্লাব থেকে আমরা এরকম দীর্ঘমেয়াদী করার চেষ্টা করছি। কারণ আপনারা জানেন সবাই টোকেন কার্যক্রম করছে, কিন্তু আমি একটা কথা বলার চেষ্টা করছি যে টোকেন কার্যক্রমের বাইরেও এরকম কিছু পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা চেষ্টা করব আরো ভালোভাবে। আমরা যেহেতু আমরা সবাই আপনারা জানেন আমাদের ক্লাবটি হচ্ছে নারায়ণগঞ্জকে ঘিরে, আমরা নারায়ণগঞ্জের আমাদের অনেক কাজের স্পেস রয়েছে, স্কোপ রয়েছে নারায়ণগঞ্জে। আমরা চেষ্টা করব এভাবে আমাদের পরিকল্পনার মধ্যে আনা,
যাদের গৃহ নাই তাদেরকে মানে গৃহ নির্মাণ করে দেওয়ার আমরা চাচ্ছি যাতে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাতে আমরা আমাদের যারা এই অর্থনৈতিক মন্দায় বা অর্থনৈতিক অনিশ্চয়তা ফেস করবে তাদেরকে কিছুটা হইলো স্বাবলম্বী করা, তাদেরকে কিছুটা হইলো আমরা তাদেরকে ঘরে থাকার মতো করে তাদেরকে যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে তাদেরকে কিভাবে ঘরে থাকা যায়। আমরা বারবার বলছি আমাদের কিন্তু সামনের দিনগুলোও কিন্তু আলটিমেটলি এরকম ভাবেই করোনার সাথে বসবাস করতে হবে। কিভাবে করা যায় আমরা এরকম ভাবে আমরা আমাদের ক্লাবের লেভেলে আমরা প্রতিনিয়ত আলাপ আলোচনা করছি। আমরা দেখি কার্যকর কোনো আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারি কিনা। ধন্যবাদ আতিক। ধন্যবাদ কাজী জাহিদুল ইসলাম। আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আপনি যথার্থই বলেছেন। আমাদের করোনার সাথেই বসবাস করতে হবে। কি কি কাজ করলে আমরা করোনাতেও ভালো থাকতে পারবো, আমরা সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলে যদি আমরা চলি, হয়তোবা আমাদের দেশটি আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন মিস্টার রায়হান আহমেদ। উনি আপনাদের প্রেস ক্লাব নারায়ণগঞ্জের সর্বকনিষ্ঠ পরিচালক। আমরা রায়হান আহমেদের কাছ থেকে শুনবো করোনাতে ওনার ভাবনা কি, সামনে ঈদ আসছে, ঈদে করোনা পরিস্থিতি কিরকম ঈদ উদযাপন করবেন, কি ভাবনাগুলো কি, বা ঈদে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি করোনাতে যারা বিভিন্ন আক্রান্ত হয়েছেন সে বিষয়ে আমরা রায়হান আহমেদের কাছ থেকে শুনছি। আচ্ছা, ধন্যবাদ আতিক ভাই আপনাকে। আসলে বর্তমান যে অবস্থা সারা পৃথিবীতে, এটা আসলে আমরা কখনোই ভাবিনি যে এরকম একটা পরিস্থিতি আমাদের সবাইকে পড়তে হবে। তো এখন যেহেতু এই পৃথিবীর সারা পৃথিবীর সাথে সাথে বাংলাদেশেরও যে একটা অবস্থা দিয়ে যাচ্ছে, তো এতে আসলে আমাদের যুব সমাজের বা আমি একজন তরুণ হিসেবে বা যুবক হিসেবে এটা বলতে পারি যে আমাদের সরকার বা আমাদের যে সচেতন মানুষ সবার সাথে আমাদের যুব সমাজের অনেক কিছু করণীয় রয়েছে। তো আমি মনে করি যে যেহেতু বর্তমান যেহেতু একদিন পরে ঈদ আমাদের, তো এই ঈদ আসলে হ্যাঁ আমাদের তানভীর হোসেন ভাইয়া যেরকম বললেন যে আসলে এরকম একটা ঈদ, এই ঈদটা যে ঈদটা আসলে আমরা মসজিদে গিয়ে পর্যাপ্ত যে আগে যে হই হুল্লোড় বা একটা আনন্দের সাথে নামাজ আদায় করা, কোলাকুলি করা বা যেরকম উৎসবের মধ্যে দিয়ে যেতাম, আসলে এবার সেটা করতে পারছি না। তো এটা আমাদের জন্য আসলে অনেক দুঃখজনক। তো এখন যেটা হচ্ছে যে ঈদের এই বিষয়গুলো, ঈদ উদযাপন করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ঈদ ধর্মীয় অনুষ্ঠান এটা আমাদেরকে উদযাপন করতে হবে। তো সেটা অবশ্যই আমাদেরকে নিজেদের স্বাস্থ্য বিষয়ক যেই বিধিনিষেধ আছে সেটা অবশ্যই পালন করে মেনে চলে আমাদেরকে করতে হবে। আমরা নামাজ পড়বো, অবশ্যই নামাজ পড়বো ইনশাল্লাহ, এবং সেটা নামাজ পড়ে অবশ্যই যে যার বাড়িতে অবশ্যই অবস্থান করতে হবে। সেটা আমাদের যেহেতু এটাই হচ্ছে আমাদের আসলে এই বর্তমান করোনা পরিস্থিতির সবচেয়ে করোনা নিরাময় করার জন্য বা করোনা থেকে নিজেকে রক্ষা করার জন্য বা অন্যদেরকেও রক্ষা করার জন্য সবচেয়ে প্রধান সলিউশন বা প্রধান সমাধান হচ্ছে নিজেকে বাসায় থাকা বা নিজের সামাজিক যে সোশ্যাল ডিস্টেন্সিং যেটা মেনটেন করা। তো সেটা আমাদেরকে অবশ্যই এটা করতে হবে। তো আর যেটা বেটার হচ্ছে যে আমি যেটা বলতে চাই যে আসলে আমাদের যুব সমাজে কিন্তু অনেক ভূমিকা অলরেডি আমরা দেখছি আর করছি। যেটা হচ্ছে যে আমরা দেখছি যে বর্তমানে ছেলেরা বা মেয়েরা যারা আছে তারা বিভিন্ন ভাবে বর্তমানে করোনা পরিস্থিতিতে যে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আমরা যেটা জানি যে সাধারণত এই আমাদের যেটা মূল কথা হচ্ছে যে আমরা যেমন ঘরের যত্ন নিব বা বাইরের যেমন আমরা বিচরণ করছি যখন, বা আমরা যেমন ঘরের যত্ন নিচ্ছি তখন আমরা বাইরেরও যত্ন নিতে হবে। ঘরের যত্নটা যেমন আমরা আমাদের বাবা মায়ের সব বা ফ্যামিলির যারা আছে তাদেরকে ঘরে থাকার জন্য যে আমরা তাদেরকে সচেতন করছি, তাদেরকে ঘরে থাকার জন্য বলছি যে আপনার ঘরে থাকবেন এবং পর্যাপ্ত স্যানিটাইজ ব্যবস্থা নিয়ে থাকবেন, তেমনি আমরা যখন বাইরে যাচ্ছি তখন আমরা বাইরেও কাজ করছি যেভাবে, অর্থাৎ যেমন আমরা বিভিন্ন ত্রাণ কার্যক্রম সহ সেগুলো করছি, সেখানে যেমন আমরা এই কাজগুলো করে যাচ্ছি। তো সেক্ষেত্রে এটা আমাদের যুবকদের বা যুবক এই কাজটা করে যাচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখন যেহেতু আমাদের এই বর্তমান সময়ে আমাদের বিভিন্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন
এবং বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে বিধিনিষেধগুলো আসছে তার মধ্যে আমাদেরকে আরেকটা কথা বলে দিয়েছে যে নিজেদের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করা। তো আমি যেটা বলতে চাই যে শুধু সবার ক্ষেত্রে সেটা বলতে চাই যে আপনারা সবাই বড় করছিল কিভাবে? যখন বাড়িতে থাকছেন, যেহেতু লকডাউনের দীর্ঘ একটা সময় অনেককে বাড়িতে থাকতে হচ্ছে বা অবসরই সময় থাকছে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনারা চাইলে নিজেরা বাসায় একটু এক্সারসাইজে প্র্যাকটিস করতে পারেন। এটা আমার কাছে মনে হয় যে এটা খুব কার্যকরী একটা উপাদান যে ইমিউন সিস্টেম স্ট্রং করার জন্য। আর আরেকটা হচ্ছে যে নিজের যেহেতু অবসর সময় থাকছে, অবসর সময়গুলো অনেকভাবেই কাটানো যাচ্ছে। আরো সেটা হচ্ছে আপনি কিছু ধর্মীয় কাজ করতে পারেন, ধর্মীয় কাজগুলো আপনি ঠিকভাবে পালন করতে পারেন। তারপর হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার কিছু বাগান করা বা হচ্ছে আপনি আপনার বাড়ির আঙিনায় যদি কোনো স্পেস থাকে আপনি সেখানে ছোট করে বাগান করতে পারেন, শাকসবজি চাষ করতে পারেন। সেটা কিন্তু আমাদের খুবই আহ উল্লেখযোগ্য একটা অবসর বিনোদন, মানে অবসরের এটা উদযাপন করা হবে, প্লাস হচ্ছে আপনার কিন্তু সবজির চাহিদাটাও পূরণ হতে পারে। তো অ্যাকচুয়ালি আমাদের যে বর্তমান অবস্থা, যে আমরা করোনা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, এটা আসলে একমাত্র আল্লাহ আমাদেরকে এটা থেকে উদ্ধার করতে পারবেন। কারণ সেটা উনি যেহেতু রোগটা দিয়েছেন, উনি বলেও দিয়েছেন অবশ্যই, মানে বিভিন্ন আমাদের হাদিসের মধ্যে দেখেছি যে আপনারা অবশ্যই যে কোনো রোগ হোক বা যে কোনো মহামারী হোক, সেটা অবশ্যই নিজেদেরকে ওই মহামারী থেকে বাঁচার জন্য পদক্ষেপ নিজেদেরকেও নিতে হবে। তো আমাদের সেটা অবশ্যই পালন করতে হবে আশা করছি। আর জি, আর অবশ্যই আমাদের মানসিকভাবে দৃঢ় থাকতে হবে। এটাই হচ্ছে আসলে আমাদের আমার পক্ষ থেকে আসলে মূল কথা। ধন্যবাদ রাহান আহমেদ, আপনি যথার্থই বলেছেন যে আমাদের দৃঢ় থাকতে হবে। মনোবলটি এই করোনার মোকাবেলার সবচেয়ে বড় শক্তি। আমরা সকলেই মনোবল শক্ত রাখবো, আমার প্রতিবেশীকে মনোবল শক্ত রাখার জন্য আমরা কাজ করব। আমরা আমাদের আজকের লাইভ অনুষ্ঠানটি 1 ঘন্টার মতো ইতিমধ্যে আমরা আলোচনায় আমরা ছিলাম। আমরা পাওয়ার নিউজ 24 বিডি 24 এর পক্ষ থেকে, এবং আমরা যারা শুনছি এবং যারা আমরা আমাদের এই আলোচনায় যারা আলোচক হিসাবে আপনারা যারা আছেন, আমি বিশেষ করে আমাদের অধ্যাপক ডক্টর দিদার আলম স্যার, যিনি ভাইস চ্যান্সেলর নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আপনাকে আমার একটি প্রশ্নের মাধ্যমে আমি আরেকটু মানে জানতে আমার ইচ্ছে যে শিক্ষা ব্যবস্থাকে, যে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার বাইরেও আমাদের কোমলমতি যারা আমাদের প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, সেখানে শিক্ষা ব্যবস্থাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলে আজকে অনলাইন কার্যক্রমের মাধ্যমে। কিন্তু প্রান্তিক পর্যায়ে এই শিক্ষা ব্যবস্থা যদি আমরা ধরে না রাখি, আমরা যদি প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশনটাকে যদি আমরা সমানভাবে গুরুত্ব না দেই, তাহলে আমাদের যে উচ্চ শিক্ষার স্থান সেখানে অবশ্যই একটা শূন্যতা আসবে। এই বিষয়ে আপনারা কিভাবে ভাবছেন একজন শিক্ষাবিদ হিসাবে? আপনার কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ আরিফ সাহেব, ধন্যবাদ। আমি আগেই বলেছি বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় এরা বেশ এগিয়ে আছে। এরা মানে অনলাইনে, আমার মেয়েও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, তো দেখলাম এরা খুব সিরিয়াসলি মানে যেভাবে সাধারণ অবস্থায় যেভাবে তারা শিক্ষাদান করে থাকে ওরকমই নোট টোট পরীক্ষা সবই নিচ্ছে তারা। তো আমাদের সরকারি পর্যায়ে যারা আছে, সাধারণত একটা জিনিস মানে ক্লিয়ার করা উচিত, বেসরকারি যারা পড়ে, যারা স্টুডেন্ট, হয়তো তারা লেভেল বা স্ট্যান্ডার্ডে একটু হইতে পারে, কিন্তু তারা কিন্তু অবস্থা সম্পন্ন, কিন্তু বেসরকারি অবস্থা সম্পন্ন মানে তারা অনেক কিছু এফোর্ড করতে পারে, অনেক উপকরণ তারা এফোর্ড করতে পারে, যার জন্য তারা পাওয়ারফুল কম্পিউটার অনেক কিছুই তারা এফোর্ড করতে পারে। কিন্তু অন দ্য কন্ট্রি মানে পক্ষান্তরে যারা মানে সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে, স্টুডেন্ট ভালো, কোয়ালিটি ভালো, কিন্তু তারা একটা কম্পিউটার কিন্তু সবাই রাখার ক্ষমতা নেই। তো এইবারে আমার দেখা গিয়েছে যখন আমরা অনলাইনে শুরু করলাম, একেবারে পঞ্চগড়ে আমার স্টুডেন্টও আছে, পঞ্চগড়ে, তারপরে আরো বর্ডার লাইনে আছে, দিনাজপুরে আরো হাকিমপুর যেটা আর কি ওই মানে বর্ডার লাইনে, ওইখানে পর্যন্ত ছাত্রছাত্রী আছে। এদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করা যায় না, এদের ইচ্ছা আছে করা যায় না, কিন্তু এরা নিজেদের ইচ্ছায় তারা যোগাযোগ করছে। কিন্তু ওই বেসরকারি পর্যায়ে যে এরকম অফুরন্ত মানে তারা যেভাবে
মানে সুন্দরভাবে শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারছে, এরা কিন্তু পারছে না। আমাদের আরেকটা সমস্যা ইদানিং দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এই সরকারি বিশ্ববিদ্যালয়ের সবকিছুই মানে বেতন বা অন্যান্য সবকিছু মানে সরকারি ইউনিভার্সিটির তুলনায় 1/5, 1/5 তাদের বেতন, তাদের মানে হোস্টেল ফিস, বাস ভাড়া, ইউনিভার্সিটি যে বাস প্রোভাইড করে সব দিক দিয়ে কম। কারণ এরা সবাই মেধাবী কিন্তু গরিব ঘরের ছেলে। এমন দেখা গেছে যারা ইউনিভার্সিটি যখন খোলা থাকে, এই ছেলে পেলে গুলা বাবা হয়তো ভ্যান গাড়িও চালায়, এরকম আছে, আরো আছে নিচের ভ্যান গাড়ির ছেলে আছে আমাদের এখানে। তারপরে আপনার সবজি বিক্রি করে, দেখেন এগুলো কিন্তু সব বন্ধ। এরা কিন্তু ডেইলি বেসিসে কাজ করে এনার সংসার চালায়। এই ছেলে পেলে যখন বিশ্ববিদ্যালয় খোলা থাকে তখন বিশ্ববিদ্যালয়ে তারা কোচিং করায়, টিউশনি করায়, সব বন্ধ। এরা কিন্তু আবার বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু ওই হোস্টেল বা নাই, মানে হোস্টেল নাই, হল নাই, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ভাড়া থাকে। তো ওইখানেও তারা ভাড়া দিতে পারছে না। এগুলো আমাদের কানে আসছে, আমরা এমপি সাহেবকে বলে আপাতত বন্ধ রাখছি। এমপি সাহেব বলছে দেখা যাবে পরে, এখন তাকায়ও না। কিন্তু এরা এখন নিজেদের জীবনে চালাতে পারছে না। একবার এরকম আমি নিউজ পেয়েছি, এক বেলা খায়, আরেক বেলা খেতে পারছে না। আমার স্টুডেন্ট প্রায় মোর দেন 7,000, এর ভিতরে প্রায় 500-700 স্টুডেন্ট এরকম অবস্থায় আছে। তো আমরা নিজেরাই, আমাদের শিক্ষকরা, কর্মকর্তা কর্মচারী মিলেই আবার ফান্ড করেছি, এবং এগুলো মানে আমরা তারপর আমার আশেপাশে যে আমার গ্রামের ভিতরে সোনাপুর, এটা আমার বিশ্ববিদ্যালয় খুব গ্রাম অঞ্চলে, তারপর সুবর্ণ গ্রাম, এগুলা সুবর্ণচর গ্রামের, আমরাও চিন্তা করেছিলাম এদের দিব, কিন্তু আমার দেখা যায় হকদার হিসাবে কিন্তু আমার ছাত্ররা বেশি হকদার। এখন আমরা, আমার সবসময় আমার সাথে যোগাযোগ আছে, আমার শিক্ষক সমিতি, শিক্ষক মানে যে আছে যেটা সংগঠন, এরা যোগাযোগ করছে এবং বিভিন্ন জায়গায় তারা লিস্ট করেছে, তারা চিনে জানে, এরকম জায়গায় তারা টাকা পাঠাচ্ছে, 1,000, 1,500, 2,000 করে পাচ্ছে, এগুলো পাঠাচ্ছে। এরকম আমাদের সমস্যা আছে, এরকম মানে সব বিশ্ববিদ্যালয়ে আছে, কিন্তু আমাদের এখানে একটু গ্রামে, তো গ্রামের যেটা মানে সমস্যা কিন্তু প্রকট, কিন্তু মুখে বলা যায় না। তো এই অবস্থায় আমরা চলছি। তো আমরা চেষ্টা করছি এই থেকে বেরিয়ে আসার জন্য। দেখা যাচ্ছে আমেরিকান ইয়ারদের মতো রেজিস্ট্যান্স পাওয়ার খুব কম, এত বেশি হাইজেনিক খাবার খায়, যার জন্য তাদের বডির সক্ষমতা বা প্রতিবন্ধকতা রোগের প্রতি খুবই কম। আমেরিকা, যত ইউরোপিয়ান যত বড় লোক দেশ আছে যাদের পারে ক্যাপিটাল ইনকাম 40-50,000 এর উপরে, সবাই কিন্তু দেখলাম আমি উইক, বডিলি তারা উইক। ডেইলি তাদের এখানে মারা যায় 2,000-3,000। আমেরিকার মতো জায়গায় এখন চলে গেছে প্রায় লাখ খানিকের উপর। ইটালি, স্পেন, ফ্রান্স, ব্রিটেন, মানে ইংল্যান্ড, তারপর ইদানিং শুরু হয়েছে ব্রাজিল, এক এক জায়গায় যাচ্ছে এগুলা। এই রোগ থাকবে, অনেক দিন থাকবে, এর মধ্যে মানুষের রেজিস্ট্যান্স পাওয়ার বাড়বে ঠিকই, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের বিশ্বাস, আমাদের ধর্ম, যেটা রাহাত বলল, আল্লাহ দিয়েছেন, আমাদের খুঁজে বের করতে হবে। এবং এটা ঠিক দেখা গিয়েছে, ইতিহাস দেখে জানা যায়, প্রতি 100 বছর পর পর, সেই 1620, 1720, 1820, 1920, 2020, এই 20-এই 100 বছর পর পর এই পৃথিবীতে এরকম একটা জিনিস আছে। এতে মানুষজন, আমরা আমাদের বুঝতে দেওয়া হয়। সুন্দর একটা কথা বলেছেন বিশ্ব ব্যাংকের যিনি মহাপরিচালক, উনি বলেছেন হয়তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কোনো এক সময় কাটিয়ে উঠতে পারবো, কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু লাভবান হয়েছে প্রকৃতি, প্রকৃতির বাতাস, প্রকৃতির মাটি, প্রকৃতির পানি, জীব জন্তু, অনেক কিছুই তারা একটু নিঃশ্বাস ফেলতে পারছে আর কি। এগুলো হচ্ছে অনেক সময় সার্ভিসিং, ওভারহোলিং হয়, যদিও আমরা নানান দিক, নানান ব্যাখ্যা দিয়ে বলি আমরা মানুষ আমার সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ তো ঘরে থাকতে চায় না, ঘরে তো তার জায়গা নেই, সবসময় অভ্যস্ত বাইরে থাকার, আর ধরলাম এটা। কিন্তু আরেকটা জিনিস যেটা
হচ্ছে খুবই দুঃখজনক যে যাদের পয়সা আছে ঈদ তারা বলতে পারছে না, ঠিকই তারা শপিং সেন্টারে যাচ্ছে পুরো ফ্যামিলি, এরা কিন্তু তারা ওখানে ঢুকছে, গিয়ে ওখানে সাথে মিশছে, এগুলো কিন্তু যারা যাচ্ছে এদের তো বলো আমরা তো এমনি মরে গেছি, আমরা না গেলে তো আরো মরে যাব। ধন্যবাদ ডক্টর না খেয়ে মারা যাব। তো এরকম আপনার যে প্রপার ডিস্ট্রিবিউশন চেষ্টা করছে সরকার, আমার প্রধানমন্ত্রী, আমার নেত্রী, আমার এইভাবে উনি চিন্তিত। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন আতিকুর রহমান সাহেব? আমি শুনতে পাচ্ছি আপনাকে স্যার। আচ্ছা আচ্ছা, তো এইরকম অনেক কিছু বলা যায়। তো আমাদের এখন মানে একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, এটা আমাদের চিন্তা ভাবনা আছে পরবর্তীতে আমরা কিভাবে এটাকে ওভারকাম, এটা থেকে উত্তরণ ঘটাতে পারবো আর কি। আমরা যখনই খুলে, তো এখন তো রোগটা হয়েছে এরকমই যে সবখানে সমাবেশ না করলে তো আমাদের কোনো উন্নতি হবে না। আমাদের ক্লাসে যাব, সবাই বসবো, ক্লাসরুম, টিচার আসবে, কর্মচারী, কর্মকর্তা, বিজনেস, পর্যটন, ব্যবসা, গার্মেন্টস, সবখানে মানুষ হলে তো আমাদের কোনো কাজ হবে না। কিন্তু ঠিক তার উল্টাটা করলেই আমরা বাঁচবো। কতটুকু করা যায়, যার জন্য আমেরিকার মতো জায়গায় ডেইলি 3000 মানুষ মারা যাচ্ছে, তারাও কিন্তু লকডাউন খুলে দিচ্ছে, উপায় নেই। তাদের মতো এরকম দেশ যারা 70-80 হাজার মানে ডলার পার ক্যাপিটা ইনকাম, যাদের মানে চিন্তা করা যায় না, তারাও ভয় পেয়ে যাচ্ছে। আর আমরা তো আল্লাহর উপর বিশ্বাস করে আছি, ইনশাল্লাহ আমাদের মানে মানুষজন আল্লাহ মানে গরিব, আমরা যেভাবে হোক মানে আমাদের ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ার আল্লাহ আমাদের দিয়েছেন, যার জন্য আমরা অনেক দিক থেকে আমরা বেঁচে গেছি। এভাবে আমাদেরকে আল্লাহ রক্ষা করবে। তবে সামাজিক ভাবে যেটা আমাদের উচিত, নিজেকে রক্ষা করা আর কি সবচেয়ে বেশি। আমার এই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি এরিয়াতে আছি, আমার এই এরিয়াটা ঠিক আছে, এখানে শিক্ষিত লোক এরা বের হয় না, কিন্তু তার চারদিকে কিন্তু এই রোগ ছায়ে গেছে। আজিমপুর, নিউ মার্কেট, শাহবাগ, বংশাল, এই সব জায়গায় কিন্তু এই রোগ পুরা ছেয়ে গেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা বোঝে এরা আছে, এইবার বুঝতে হবে সবাইকে, উপায় নাই, আল্লাহ ব্যবস্থা করবে। তো আমার কথা মোটামুটি এইভাবেই আমি শেষ করতে চাচ্ছি। আল্লাহ যেন এই জাতিকে, আমার বাংলাদেশের মানুষদেরকে আল্লাহ বিশেষ করে আমাদের মানে রক্ষা করেছে, এটা ঠিক। কৃষকরা কিন্তু বাংলাদেশের, যত আমরা মুগ্ধ বলি, এবার আমরা পুরোপুরি 100% অনুধাবন করতে পারলাম, এই কৃষকরাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় প্রাণ, যার জন্য খাদ্যের আমাদের কিন্তু চিন্তা করতে হবে না আল্লাহর রহমতে। তো দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, দেশকে ভালো রাখে। ধন্যবাদ। আমরা সবাই যেন ভালো থাকি এবং বুঝতে পারি, সবাই ভালো থাকেন। আপনারা সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আমি আরেকটি কথা আমি বলবো, আমাদের মাঝে আমাদের সুমিত ভাই উপস্থিত আছেন, উনি ব্যাংকার। আমার আরেকটি প্রশ্ন ওনার কাছে, যে আমরা যতক্ষণ পর্যন্ত না অর্থনৈতিক চাকা যখন সচল না হবে, ততক্ষণ পর্যন্ত দেশ সচল থাকবে না। অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য ব্যাংক একটা বিশাল ভূমিকা রাখে। মাননীয় প্রধানমন্ত্রী, যেটা আমাদের ডক্টর দিয়াদম স্যার যেটা বলেছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলি প্রচেষ্টা অব্যাহত আছে, কিন্তু ব্যাংকিং ব্যবস্থাটাকে আমাদের সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসতে হবে। তো আমার মনে হয় ব্যাংকিং, আপনারা যেহেতু লিডিং পর্যায়ে ব্যাংকিং এর দায়িত্বে আছেন, আপনারা অবশ্যই, আমাদের কৃষকের কথা বলা হচ্ছে যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে দেশের অর্থনীতি সচল হবে। এই বিষয়ে ব্যাংকিং ব্যবস্থা থেকে আমরা কৃষকদের সাথে বা আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কিভাবে আমরা কাজ করছি, সে বিষয়ে যদি তানভীর হাসনাইন আপনার কাছ থেকে আমি আবার একটু জানতে চাচ্ছি। সুমিত। যথার্থই বলেছেন যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে অবশ্যই। এবং এই ডিজাস্টার থেকে আমাদের মনে হয় মুক্তির সবচেয়ে বড় আশার জায়গাটাই কৃষি। এবং আমি আমার ব্যাংকের কথা বলতে পারি, রূপালী ব্যাংক কৃষকদের ব্যাপারে যথেষ্ট সচেতন, এবং আমরা সর্বোচ্চ সবসময় ব্যাংকটি পাকিস্তান আমল থেকে শুরু হওয়ার পর থেকে এবং বাংলাদেশ হওয়ার পরে রূপালী ব্যাংক 3টি ব্যাংক মিলে হয়। আমাদের এই রূপালী ব্যাংক কৃষকদের পাশে সবসময় ছিল এবং সবসময় কৃষকদেরকে সর্বোচ্চ সুবিধা দিতে চেষ্টা করেছে এবং এখনো দিয়ে যাচ্ছে। আমরা এর মধ্যে ইনোভেটিভ কিছু প্রকল্প হাতে নিয়েছি, যেমন একটি প্রকল্পের কথা আমি বলতে পারি, যেটা হলো
আমরা দেখলাম হঠাৎ করে যে বিভিন্ন ডেইরি ফার্ম গুলো তাদের দুধ বিক্রি করতে পারছে না, দুধ তো রেখেও দিতে পারছে না, ফলে দুধ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের সারা দেশব্যাপী 600 শাখা আছে, তাদের মাধ্যমে বিশেষ করে রুরাল শাখাগুলোর মাধ্যমে যারা প্রয়োজন এই কৃষকদের ডেইরি ব্যবসায়ী তাদেরকে আমরা ঘি বানানোর জন্য খুব সহজ শর্তে খুব সহজ ভাবে জামানত ছাড়াই আমরা তাদের ঘি বানানোর জন্য ঋণ দিয়েছি। পাশাপাশি বীজ রাখা এবং অন্যান্য হিমাগারের তৈরির জন্য আমরা ঋণ দিচ্ছি। পাশাপাশি কৃষকদের একটা চেইন আমরা একটা যেটা নিয়ে আমরা চিন্তা করছি, যেমন বড় বড় কোম্পানিগুলো কি করছে কৃষকদের থেকে প্রোডাক্ট গুলো নিচ্ছে কিন্তু লাভগুলো নিয়ে যাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। তো এই ক্ষেত্রে আমরা কোম্পানিগুলোর সাথে যেমন এর মধ্যে প্রাণের সাথে আমাদের একটা কি হচ্ছে তা এমন ভাবে আমরা দিচ্ছি যে ঋণের সুদটা যেন মধ্যস্বত্বভোগীরা না পেয়ে ওই কোম্পানির উপরে চলে যায় এবং বেনিফিটটা কৃষকরা পায়। এই ধরনের প্রকল্প নিয়ে আমরা আগাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আর পাশাপাশি অন্যান্য সরকারি ব্যাংকও এগিয়ে যাচ্ছে, প্রাইভেট ব্যাংক কিছুটা পিছিয়ে আছে এক্ষেত্রে। তবে আমরা আশাবাদী আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কৃষকদের প্রতি সহানুভূতিশীল এবং আমাদের ব্যাংকগুলো সরকারি ব্যাংকগুলো এ ব্যাপারে যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ইনশাল্লাহ আগামীতে এই ডিজাস্টার সহ আমরা অতিক্রম করতে ইনশাল্লাহ সক্ষম হব এবং ইনশাল্লাহ আমি আশাবাদী। ধন্যবাদ সুমিত ভাইকে। আপনি বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোলাটারাল ছাড়া আপনারা ঋণ দিচ্ছেন। আপনাদের এই প্রসেসটা অব্যাহত থাকবে, কৃষকের সাথে আমরা থাকবো, কৃষির সাথে আমরা থাকবো। আমি এই আজকের আলোচনা শেষ পর্যায়ে যাচ্ছি। আমি একটু শাহতাজ মুনমুন, যিনি ফ্যাশন ডিজাইনার, সামনে ঈদ আসছে আর একদিন পরে ঈদ, এবছর মানে এই করোনার ঈদে ফ্যাশনের কি অবস্থা সেই সম্পর্কে আপনার কাছ থেকে আমরা সংক্ষেপে একটু শুনবো। শাহতাজ মুনমুন। আসলে এবারে আসলে আমাদের ঘরে বসেই করবো আমরা সবাই, তাই না? ঘরে বসেই করবো এবং আমার তো মনে হয় আমি এখন ব্যবসায়ী হিসেবে বলতে চাচ্ছি ডিজাইনার, আমার একটু শপ আছে, আমাদের অবস্থা খুবই খারাপ। আমি একটু আগে বলেছিলাম যে আমাদের এবার করোনায় আমাদের পহেলা বৈশাখটা সম্পূর্ণই আমাদের খুবই খারাপ অবস্থা গেছে, আমরা কিছু বিক্রি করতে পারিনি। তারপরে আমাদের যে ঈদটা তো চলেই গেল, আর একদিন আছে, এখানেও আমাদের খুবই খারাপ অবস্থা। যদিও আমরা দেখেছি যে কিছু কিছু হয়তো শপিং মল খুলে দেওয়া হয়েছে, কিছু কিছু মানুষ শেষের দিকে হয়তো কিছু দিয়েছেন, শপিং করেছেন, বাট সেভাবে তো আসলে হয়নি। তো আমাদের অবস্থা খুবই খারাপ, সেটা আপনারা তো নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন, বলার আর কোনো অপেক্ষা রাখ না। আর ফ্যাশন এখন আসলে এই বছরের ফ্যাশনটা আসলে মনে হয় আমরা সবাই পুরোনো কাপড় দিয়ে করছি এবং করবো, সবাই বাসায় থাকবো, তারপর বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই, সুন্দর করে পরিপাটি ভাবে হয়তো রান্না বান্না করবো, খাবো এবং বাসায় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকবো। এটাই এবারে ফ্যাশন হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকবো এবং ধন্যবাদ শাহতাজ মুনমুন, আপনার এই কথা, আপনার মতামত আমরা শুনতে পাচ্ছি। আমরা আলোচনা আজকের পাওয়ার নিউজ বিডি 24 এর এই লেটস টক পজিটিভ অনুষ্ঠানের আমরা শেষ করব। আমি আবারও আপনাদের সকলকে, বিশেষ করে ডাক্তার দিলাল আলম, যিনি আপনাদের জুয়েস ক্লাব নারায়ণগঞ্জের প্রেসিডেন্ট এবং উনি একজন শিক্ষাবিদ, ভাইস চ্যান্সেলর, ইতিমধ্যে আমরা বারবার ওনার কথা শুনেছিলাম। আমাদের এই আলোচনাগুলি অবশ্যই আগামী যে আমাদের করোনা পরবর্তী আমাদের পদক্ষেপগুলোকে কাজে আসবে। আপনাদের আলোচক সকলকে আমি আজকের এই লেটস টক পজিটিভে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনটি ভালো হোক, আপনারা ভালোভাবে ঘরে থেকে সুন্দর ঈদ উদযাপন করেন, এই প্রত্যাশা রেখে আজকের লেটস টক পজিটিভ অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ।